এবং প্রিয় শ্রোতা যারা শুনছেন, অবশ্য বলতে চাই সবাইকে, আমরা শুনবো, ঘটনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। অন্ধকারের গল্পের এই টিম শুধুমাত্র সেই ঘটনার কাছেই যেতে চায়। আমরা কারো কখনোই কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, কথা বলতে চাই না। আমরা শুধু যা কিছু সত্যি, যতটা কাছে যাওয়া যায় ভেতর থেকে, সেটাই বের করে আনার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই বিবেকবান মানুষ, আপনারা প্রত্যেকেই নিজস্ব রুচি চিন্তাধারা আছে। আপনাদের সেই বিবেক, চিন্তা, রুচি, আপনাদের চারপাশের সবকিছু মিলিয়ে বিচার বিশ্লেষণ করবেন। ঢাকা FM 90.4 শুধুমাত্র ঘটনাকে সামনে নিয়ে আসছে। অন্ধকারের গল্পের এই টিম, স্পেশালি প্রডিউসার সাদেক সামি, অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এবং আজ আমাদের সাথে রাইজিং ভিডিও জিসান ভাই, রাহাত ভাই সবাই আছেন। আপনাদের সাথে আমি ইভানও আছি। সবাই মিলে শুধুমাত্র আপনাদেরকে সেই ঘটনাটাই হ্যাপির কাছ থেকে আজকে তুলে ধরতে চাইছি। সো সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাই। হ্যাপি, আমরা একটানা আপনার কথাগুলি শুনতে চাইব। প্রথম পুরো বিষয়গুলো 13 ডিসেম্বর একটি মামলার মাধ্যমে সবার কাছে চলে আসে। যেহেতু আপনি চিত্র জগতের একজন মানুষ এবং আপনার সাথে বন্ধনে যিনি আবদ্ধ, তিনিও আমাদের সবার স্বপ্নের একজন খেলোয়াড়, সবার ভালো লাগার একজন মানুষ। আপনাদের সম্পর্কটার প্রতি মানুষের স্বাভাবিকভাবে আকর্ষণ থাকবে এবং 13 ডিসেম্বরের পর থেকে সেটা এমনভাবে আমাদের সামনে এসেছে, সকল দেশবাসীর সামনে এসেছে, আপনাদের পাশাপাশি আমরাও খানিকটা মর্মাহত, কষ্ট পাচ্ছি। একদম শুরু থেকে, শুরুর দিন থেকে আপনাদের পরিচয়, আপনাদের অনেকে অনেক কিছু জানেন, তারপরও আজ একদম খোলা মনে এই মাইক্রোফোনকে আপনি সততার সাথে নিজের মতো করে যা কিছু সত্যি, আমরা সবাই বিশ্বাস করি একটি মেয়ে তার ভালোবাসার জায়গা থেকে সত্যগুলোই বলে, এবং সেইভাবে আমরা একটানা আপনার কথাগুলি শুধু শুনতে চাই। প্রিয় দর্শক, শুধুমাত্র চিত্রনায়িকা নাজরিন আক্তার হ্যাপির কথাগুলো একটানা আমরা শুনবো। আপনারা সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন, টিউন ইন করে থাকবেন ঢাকা FM 90.4। হ্যাপি, একদম শুরু থেকে যে পরিচয় সবকিছু আপনি আপনার মতো করে বলতে পারেন। শুরুটা কি, মানে আমার প্রায় 1 বছর ধরে আমি চিনি। 1 বছর ধরে চেনার পর মানে শুরুটা এভাবে ফেসবুকে। আসলে ও আমাকে রিকোয়েস্ট পাঠায়, তো পাঠানোর পর আমি একসেপ্ট করি। যে একসেপ্ট করার কারণ এটাই থাকে যে ও বাগেরহাটের, মানে ওর হোম টাউন বাগেরহাট, আমারও হোম টাউন বাগেরহাট, এজন্য আসলে কে একসেপ্ট করা। তারপর আসলে টুকটাক কথা হতো। আর ও যে প্লেয়ার, এটা আমি আসলে তখন জানতাম না। নর্মালি এখন অনেকে দেখা যায় যে খুব ক্রিকেট প্রেমী আছে, ক্রিকেট ভক্ত বা খেলাধুলো খুব বোঝে। সত্যি কথা বলতে আমি ক্রিকেট বুঝি না। ইভেন আমি খেলার প্রতি যে দেখার যে একটা আগ্রহ অনেকের আছে, ওই ব্যাপারটা আমার কখনোই কাজ করেনি। এবং কখনো আমি স্টেডিয়ামে যে খেলা দেখবো এমন কোনো ব্যাপার ছিল না। আমি মনে হয় লাস্ট সেদিন গেছি জিম্বাবুয়ে বাংলাদেশ লাস্ট খেলাটা দেখতে, ওটাই ফার্স্ট টাইম ছিল। তো ওই রকম ক্রেজিনেস এর ব্যাপারটা বা অনেকে ধারণা যে ক্রিকেটার বলে এটা সেটা, তো ফার্স্টে আমি জানতামই না আসলে। আর ক্রিকেট আমি বুঝিও না, জানিও না, যেটা একদম সত্যি কথা। ওই ব্যাপারটা ছিল না। তো ওর আসলে প্রফেশন অন্য একটা, আমিও একটা অন্য সেক্টরে কাজ করছি। তো ফার্স্টের দিকে কথা বলতে ভালোই লাগতো, যে অন্তত একই জায়গার হলে না, মানে টপিক গুলো একই হয়ে যায়, তো সবসময় বলতে বলতে বোর হয়ে যায়। তো অন্য একটা টপিক নিয়ে কথা বলছি, আমি আমার সাবজেক্ট নিয়ে কথা বলছি, তো এভাবে আসলে কথা হতো। তারপরে একটা সময় নাম্বার দেওয়া হলো, মানে ও চেয়েছিল যে, পরে অনেক সময় আমি ফেসবুকে চ্যাট করতাম। পরে নাম্বারটা চাইলো, আমারও চ্যাট করতে আসলে খুব ভালো লাগতো না। তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তো ফেসবুকে যখন এখন তো কথা বলছি, তো ফোনে কথা বলাই যায়, এই জন্য কথা বলতাম। আহ, কথা বলার ও আমাকে ফার্স্টের দিকে প্রচুর কল করতো। তো আমার ফার্স্টের দিকে খুব বিরক্ত লাগতো যে একটা ছেলে এত কেন কল করে। ফ্রেন্ড ঠিক আছে, এত কল করার তো আসলে কিছু নাই। তো আমার অনেক বিরক্ত লাগতো। পরে আসলে একটা সময় যে ও মনে হচ্ছে যে ও ফোন না করলে আমার ভালো লাগছে না, যে ও কি করছে না করছে এগুলো না শুনতে পারলেও আমার ভালো লাগছে না, ব্যাপারটা এরকম ছিল। তারপরে হচ্ছে অনেকদিন পর, মানে কিছুদিন পর, মানে সবসময় আমার সাথে পাগলামি করতো, মানে বন্ধুত্বের কিছুদিন পরই তো অনেক দেখা করতে চাইতো। তো বলতাম যে ঠিক আছে, ফ্রেন্ড আছি, আমরা কখনো দেখা করব। ফার্স্টের দিকে কিছুদিন পর দেখা হয়েছে। তো এটা হচ্ছে মেইনলি ব্যাপার, যে ও আমার সাথে এতটাই পাগলামি করতো, ওইটা থেকে আসলে আস্তে আস্তে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছিল। তো আমি কখনোই একটা পাগলামির কথা একটু শুনতে চাই। সরি, পাগলামি বলতে মানে কি করতো, যখন ও আমাকে যখন বলেছিল যে ও আমাকে ভালোবাসে, মানে
বন্ধুত্ব শুরু হওয়ার 3 মাস পর, সেটা হচ্ছে মার্চের দিকে। মার্চের কয় তারিখে জানো? তো মানে ওর সাথে আমার একসেপ্ট করি হচ্ছে মার্চের 8 তারিখে, তো এর আগে ফেব্রুয়ারিতে। তো আমি প্রথমে ওকে করতাম না, ওকে বোঝাতাম যে দেখো এটা আসলে জাস্ট ভালো লাগা, ভালোবাসা না, হঠাৎ করে তো সবাই ভালোবাসা যায় না, তো আমারও তোমাকে এখনো ভালো লাগে না। বাট তখনও কিন্তু ওকে মন থেকে একটু একটু ভালো লাগতো, অনেকটা ইমোশন কাজ করতো ওর জন্য। আমাকে ও মানে খুব পাগলামি করতো যে দেখা করবো এটা সেটা। মানে যখন আমি একসেপ্ট করি, তারপরে ঘটনা বলি, যখন আমি একসেপ্ট করি ওকে, যে আমার মনে হচ্ছে যে ওকে আমি খুব মিস করছি, ওর সাথে কথা না বললে আমার অনেক খারাপ লাগছে, তখন আসলে কি করতো যে কোনো একটু সামান্য ব্যাপার একটু যদি রাগ করতাম, দেখা গেল আমরা নর্মালি ওর গাড়িতে বাইরে বেশি ঘোরা হতো, রেস্টুরেন্টে যেহেতু অনেকে চেনেই, ও বলতো যে অনেক প্রবলেম হয়, আমরা গাড়িতে ঘুরি এরকম। তো গাড়িতে ঘোরার সময় কোনো কারণে রাগ করলাম, আমি গাড়ি থেকে নেমে গেলাম। এরকম একবার হয়েছে যে ও স্টেডিয়ামের সামনেই, মানে আমার রাগ ভাঙানোর জন্য, মানে ওর গাড়ি থেকে নেমে আমি রিক্সা নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তো আমরা মিরপুরে ঘুরছিলাম। ঘোরার পর রাগ করে নেমে গেছি, ও গাড়ি রেখে পিছনে গাড়ি রেখে আমি যে রিক্সা উঠেছি, ওই রিক্সাওয়ালাকে নামিয়ে দিয়ে নিজে রিক্সা চালানো শুরু করেছে। এরকম অনেক ব্যাপার করেছে। তারপর রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়া, মানে আর অনেক অনেক কাহিনী করেছে, মানে মানুষের সামনেই, যা কিছু ভাবে বলতে চাচ্ছি না, মানে যেটা দেখে মনে হয়েছে যে এই ফ্যাসিলিটিটা আমার জন্য অনেক পাগল। এবং এরকম আর কয়েকটা ঘটনা বলা যাবে কিনা? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে নিশ্চয়ই সেইগুলো খুব বেশি ভালো লাগতো, আপনি অনেক বেশি এনজয় করতেন। ওইগুলো থেকে আসলে ভালোবাসাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ওকে ছাড়া আমি কিছুই বুঝি না। মানে আমি একটা ব্যক্তি, আমার এই সমস্ত কিছু আমার মাথায় থাকতো না, যে ও যা বলতো তাই শুনতাম আসলে। আমরা আর দুই একটা পাগলামির কথা শুনতে চাই। আরো পাগলামি বলতে, যে দেখা গেল যে কোন একটা কারণে রাগ করেছি, ও রাগ ভাঙার জন্য কেঁদেই দিল, ম্যাক্সিমাম টাইম ও কেঁদে দিত না। আমি ওর জন্য ফার্স্টের দিকে যতটা না বেশি কষ্ট পেয়ে কান্না করতাম, ও আমার থেকে বেশি কান্না করতো, হাত ধরে কান্না করতো। কতদিনে কি ভালোবাসার ব্যাপারটা হয়ে গেছে? হ্যাঁ, ভালোবাসার পরে 3-4 মাস হওয়ার পরে। আচ্ছা, এই কান্নাটা কি ওই রাস্তায় বসেই কান্না করা? রাস্তায় বসেও করেছে, গাড়ির মধ্যে বসেও করেছে। আসলে মানে যখনই একটু রাগ করতাম তখনই এগুলো করতো। আর যেহেতু অনেক মেয়েদের সাথে অনেক সময় কথা বলতো, সেগুলো আমার চোখে পড়লে, সেগুলো নিয়ে কথা বললে তখনও কান্নাকাটি করে বলতো যে বাবু আসলে আমি আর ভুল হয়ে গেছে। ও আমাকে সবসময় বাবু বলে ডাকতো, বাবু বলে স্টাইল ছিল আলাদা, আমি ওকে এটা বলে ডাকতাম। তো ওভাবে বলতো যে ভুল হয়ে গেছে আর কখনো করবো না, তখনও কান্না করে দিত। আর ও মানে এত ইয়েটা বোঝাতো যে আমার মনে হতো যে যাই হোক, ও একটা ভুল করেছে, মানুষ ভুল করতেই পারে, ক্ষমা আচ্ছা, করে ও দিই। যখন কান্না করতো তখন তোমার মানে অবস্থাটা কিরকম হতো আসলে, ও যখন কান্না করতো? আমার খুব ভালো লাগতো, মনে হতো যে এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। কান্না তো আর অ্যাক্টিং করে আসে না, যে চোখের পানি, বাট এখন মনে হয় সবই অ্যাক্টিং, বাট তখনকার কথা বলছি। মনে হতো যে না, আসলে তোমাকে অনেক ভালোবাসে, যে আমি একটু রাগ করছি এর জন্য কান্না করছে। এবং আমরা সামনের দিকে শুনতে চাই হ্যাপি, শুধু আপনার কথাই শুনতে চাই। আপনি বলছিলেন হ্যাঁ এরকম হলো, তারপর আপনাদের একটা রিলেশনশিপ হলো, ঠিক যেদিন আপনি একসেপ্ট করলেন, স্পেসিফিক সেই দিনটার কথা একটু জানতে চাই, যেদিন আপনাদের ভিতরে ভালোবাসাটা ফাইনালি হয়ে গেল দুজনকে। আসলে ভালোবাসাটা তো একদিনে হয়নি। প্রথম দিন যখন বন্ধুত্ব ছিল, তখন থেকে আসলে আস্তে আস্তে করে ভালো লাগা জায়গাটা ওই পর্যায়ে আসার পর মনে হয়েছে যে না, আসলে ওকে ছাড়া আমি এখন থাকতে পারছি না। তখন মনে হয়েছে যে আমি ওকে ভালোবাসি। আর ও তো আমাকে আগেই বলেছিল যে ও আমাকে ভালোবাসে, মানে সারাদিনই আমাদের কনভারসেশন চলতে থাকতো, ফোনে, এসএমএস এ, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মানে সবগুলোতে ভাবে আসলে কথা হতো। এবং ফাইনালি আপনি এটা ফিল করলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে লাস্টে ওকে আমি মার্চের 8 তারিখে বলি যে ঠিক আছে আমরা এখন একসাথে চলতে পারি, বিকজ ও আমাকে খুব ভালো বুঝতে পারছে আর আমি তো ওকে অনেক ভালো বুঝি। তো মনে হলো যে ওকে আমরা ঠিক আছে। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনার কখনো নিজের ভিতরে মনে হয়েছে যে আমি সিদ্ধান্তটা নেব কি নেব না, এই ধরনের কোনো কনফিউশন ছিল? কারণ ও যখন আমাকে প্রথমে বলেছিল আমাকে ভালোবাসে, তখনই আমি ভাবছিলাম যে আসলে আমি দেখি নিজেকে কন্ট্রোল করতে পারি কিনা। প্রেম ভালোবাসার পরিণতি সবসময় যে ভালো হয় এমন না, খারাপও হতে পারে। তখন এই চিন্তাগুলো মাথায় কাজ করতো। তারপরে দেখলাম যে না, আসলে ও তো আমাকে অনেক বুঝতে পারছে, সারাদিন আমার সাথে কথা বলছে, আমিও ওকে বেশি মিস করা শুরু করলাম। তখন মনে হলো যে সত্যিকারের, যেহেতু ভালোবাসাটা একদম সত্যিকারেরই, এখানে কোনো ফেক কিছু নেই, তখন মনে হলো যে ঠিক আছে আমরা তো একসাথে থাকতেই পারি, ও আমাকে বোঝে। আপনি ঠিক সেই সময়টা একেবারে কনফার্ম ছিলেন যে এখানে আসলে কোনো ধরনের চিন্তা ভাবনা করার কিছুই নেই? না, হ্যাঁ, ওই পর্যায়ে যাওয়ার পরই বলেছিলাম ঠিক আছে। আচ্ছা, ঠিক তাকে এটা জানানোর পরে মানে বলারও প্রয়োজন হয়নি, ব্যাপারটা এভাবেই হয়ে গেছে, যেটা ন্যাচারালি হয়।
আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে তোমাদের যে রিলেশনের ব্যাপারটা, এটা কি শুধু তুমি আর রুবেলি কি জানতে, স্যার তোমার ফ্রেন্ড আছে প্রথম পর্যায়ে, আমি লাস্টের কথা বলছি না, যখন তোমাদের ভালোবাসাটা শুরু হচ্ছে, তখন কি তোমার কোনো কাছের বান্ধবী বা তোমার এরকম কি কেউ জানতো তোমার? না আসলে তুমি কি শেয়ার আমার করতে না? কম শেয়ার করতাম আসলে, মানে সবাই আসলে জানতো যে আমি প্রেম টেম নিয়ে বিষয়ে কথা একটু বলি না। আর প্রেম করছি এটা আসলে ঢাক ঢোল পিটে বলার কিছু নেই, যদি কেউ বলে যে প্রেম করছিস নাকি জিজ্ঞেস করলে দেন বলতে পারি হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। প্রশ্ন না করলে তো আমি আসলে অত বেশি ইয়ে করি না ফ্রেন্ডদের সাথে যে আমার এটা হয়েছে সেটা হয়েছে, গসিপ যেটা করে ফ্রেন্ডদের মধ্যে এগুলো আমি আসলে কম করতাম। ওকে, আমরা হ্যাপির কাছে আবার আসবো। প্রিয় শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 টিউন ইন করে যারা আছেন তাদেরকে বলতে চাই আজ আমাদের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। আমরা সম্প্রতি নাজনীন আক্তার হ্যাপি এবং রুবেল হোসেন তাদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে আজ আমরা এখানে কথা বলছি এবং চমৎকার এই আয়োজনটি সাজানোর জন্য প্রডিউসার সাদিক সামিকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং পাশাপাশি প্রচন্ড শ্রদ্ধা রেখে বলতে চাই বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমাদের অন্ধকারের গল্পের এই টিম পূর্ণ আস্থা জ্ঞাপন করতে চায় আদালতের উপরে এবং সত্য মিথ্যা যাই হোক না কেন সেটা নির্ধারণ করবে বিজ্ঞ আদালত। আমরা হ্যাপির কাছে ছিলাম এবং হ্যাপির কাছে থেকে শুনতে চাই রিলেশনটা যখন হলো, এর আগে আপনারা বন্ধু ছিলেন, ভালো লাগাটা টের পাচ্ছিলেন, ফাইনালি মার্চের 8 তারিখ থেকে দুজনে একেবারে অফিসিয়ালি বলতে পারি আনঅফিসিয়ালি অফিসিয়াল কনফার্ম হয়ে গেলেন যে আমরা ইনভলভ। এর পরের মুহূর্তগুলো নিশ্চয়ই অনেক চমৎকার ছিল, আরো বেশি রঙিন ছিল। হ্যাঁ, এর পরের মুহূর্তগুলো এরকম ছিল যে ও যাই করছে না কেন সবকিছু আমি জানছি, মানে ওর রুটিন আমার মুখস্থ হয়ে গেল, যে আমি চোখ মানে ওর সাথে যদি আমার কথাও কিছুক্ষণ না হয় আমি বলে দিতে পারতাম ও এখন কি করছে। আর ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে ও মুখটা খোলার আগেই বুঝে যেতাম যে এখন কি কথাটা বলবে। আর ওর কথা যদি আমার সাথে কোনো কথা বলছে বা সেই সময় যদি অন্য কিছু মনে থাকে বা কিছু একটা চিন্তা করছে বা কিছু কাজ করছে আমি খুব সুন্দর করে বুঝে যেতাম, আর বলতে হতো না। মানে এই ব্যাপারগুলো খুব বেশি ইয়ে করতো। আর আমাদের ব্যাপার কি মানে ফোনে তো কথা হতোই, প্রায় বলতে গেলে সব সময় একটু ফাঁকে ফাঁকেই হতো। আর আমাদের দেখাটা বেশি পরিমাণে হতো, প্রতিদিনই দেখা হতো। ওর প্র্যাকটিস থাকলে দেখা হতো, মাঝে মাঝে খেলা থাকলে যদি অনেক রাত হয়ে যায় সেদিন দেখা হতো না। কিন্তু যখন ও ঢাকাতে থাকতো মানে তখন ফ্রি থাকলে মানে বলতে গেলে প্রতিদিনই দেখা হতো। আচ্ছা, এবং এই জন্য আমাদের আসলে কাছে আসার ব্যাপারটা, একজন আরেকজনকে বোঝার ব্যাপারটা খুব ইজিলি হয়েছে, কারণ আমরা দুজনকে বোঝার সময়টা পেয়েছি অনেক, মানে দেখা করার বিষয়টা কথা বলার বিষয়টা অনেক পরিমাণে হয়েছে। তো এজন্য ওকে বুঝতে আমার আসলে খুব বেশি যে একটা ইয়ে লেগেছে তা না, কিন্তু একটা আমার সারাক্ষণ আমার সাথেই কথা বলছে, আমার সাথেই দেখা করছে। তো আসলে এভাবে ব্যাপারটা হয়ে গেছে আস্তে আস্তে। এরপর থেকে আমরা আপনার কাছ থেকে কন্টিনিউ করতে চাই। রিলেশনের কথা বলছিলেন, ধীরে 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 সেই চমৎকার রিলেশনটা আপনি অনেক কিছু আবিষ্কার করা শুরু করলেন, অনেক কিছু সেটা কি তার দিক থেকেও অনেক নিশ্চয়ই আপনাকে সাপোর্ট কিংবা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে সেই সাপোর্টের জায়গাটা না রাখা, সেগুলো আমরা একটানা আসলে হ্যাপি আপনার মুখ থেকেই শুনতে চাই, কারণ মানুষ শুধুই আপনার কথা শুনতে চায়। আমরা চাইবো যে আপনি সমস্ত ঘটনাগুলি মন খুলে সময় নিয়ে আপনার ইচ্ছে মতো করে বলুন। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে তোমাদের আসলে দেখা হতো বা ঘুরতে বের হতাম, তো আসলে সেই প্লেসগুলো আসলে কোথায় থাকতো বা কোথায় ঘুরতে যাওয়া হয়তো বেশি? আরেকটা বিষয় হচ্ছে ফোনে যেহেতু অনেক বেশি কথা বলতাম, সেক্ষেত্রে তুমি যেহেতু চলচ্চিত্রে কাজ করো, রুবেল উনি একজন খেলোয়াড়, সেক্ষেত্রে কোনো সমস্যা হতো কিনা? আমি আসলে জানতে চাচ্ছি যে তুমি ঘুরতে বের হইতা অনেকটা সময় বা কোথাও যেতা বা দেখা হইতো এরকম একটা বিষয়, তো সেই জায়গাগুলো কোথায় বা কোন জায়গায় বেশি যাওয়া হতো আসলে ঘুরতে? আমরা বাইরেই আসলে বেশি ঘুরতাম, ওর গাড়িতেই বেশি ঘোরা হতো। আর রিক্সায় ঘুরেছি কিন্তু সেটা কম, 2-1 দিন হয়তো বা আমরা 2-3 ঘন্টা করে রিক্সায় ঘুরেছি সন্ধ্যার দিকে বিকালের দিকে এভাবে। সুন্দর মুহূর্তগুলো আমরা রুবেলের মাসে কিভাবে হতো কি এবং হ্যাঁ আমার মনে হয় জিসান ভাই এবং রাহাত ভাই আমরা সম্পূর্ণটা হ্যাপির উপরে ছেড়ে দিই। হ্যাপি ভুলে যান এখানে আমরা তিনজন মানুষ আছি কিংবা যা কিছু আছে, আপনি ঠিক সেই মুহূর্তগুলোকে মনে করে করে ধীরে ধীরে ক্রাইসিস গুলো বা যা কিছু হয়েছে আপনার কথাগুলো শুধুমাত্র আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা নীরব দর্শক, আমরা ভুলে যান যে আমরা এখানে আছি একেবারেই। আমাদের স্টুডিওটা চাইলে আপনি অন্ধকারও করে দিতে পারি আমরা চমৎকার ভাবে সেই কথাগুলো, সেই লাজমিটা, কারণ আপনি যখন সুন্দর কথাগুলো বলছেন আপনি হাসছেন, আপনার ভিতরে সেই হাসি খুশিটা দেখা যাচ্ছে, আবার যখন আপনি ঠিক সেই টানাপোড়েনের জায়গায় চলে যাচ্ছেন আপনার মুখটা মলিন হয়ে যাচ্ছে। আসলে কি আমি যখন এখনো চিন্তা করি যে রুবেলের সাথে আমার ভালো কাটানো মুহূর্তগুলো, আমার খুব ভালো লাগে, যে মনে হয় যে ওটার মধ্যেই আমি আছি।
যেটা কখনোই ভোলা সম্ভব না। মানে ও আমার জন্য অনেক পাগলামি করতো, ইভেন আমি ওর জন্য অনেক পাগলামি করতাম। যেরকম লাস্ট যে ঈদ গেল, কোরবানি ঈদ, এই ঈদে আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম। তো তখন ও হচ্ছে কোরিয়া থেকে এসেছে, দক্ষিণ কোরিয়া থেকে। তো এসে ওই দিন রাতে আসলে ও ঈদ করার জন্য বাগেরহাট চলে গেছে। মানে ঈদের একদিন আগে ছিল, তো বাগেরহাট চলে গেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে আমি ওর জন্য ঈদ উপলক্ষ করে একটা পাঞ্জাবি কিনেছি, তো ওকে তো আমার এটা দিতে হবে। ওরকম যাইনি তো, দুঃখিত, আমি পাঞ্জাবিটা নিইনি, বাট ওর সাথে দেখা করতে গিয়েছি ওখানে। কাজ ও আমার সাথে কথা ঠিক মতো তখন বলছিল না, জানি না ওর কি হয়েছিল তো সেই মুহূর্তে। তো আমি কারোর সাথে কিছু না বলে ঠিক সেই সময়ে চলে যাই বাগেরহাট। বাগেরহাট যাওয়ার পর ওকে বলিনি যে আমি বাগেরহাট যাচ্ছি, ঈদের আগের দিন হবে। যাওয়ার পর ওকে বলছি যে আমি তো তোমার বাসার এখানে এসেছি। বাগেরহাট আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আসলে বাসা চিনতাম না। ওই ফ্রেন্ডের বাসা থেকে রুবেল বাসা আবার কাছে, তো ও আবার রুবেল সম্পর্কে মোটামুটি জানতো। ওর সাথে কথা বলে গেলাম, এটা আমার বাসায় কেউ জানে না, আবার বাগেরহাট আমার নানু বাড়ি, ওনারাও কেউ জানতো না। গিয়েছি, যাওয়ার পর রুবেলকে বললাম যে রুবেল, আমি তো তোমাকে দেখার জন্য এসেছি। তুমি কোরিয়া ছিল 7 দিন, ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর আমার সাথে একদিন দেখা হয়েছিল, তারপরে কোরিয়া চলে গেল। তো বললাম যে তোমাকে তো অনেকদিন দেখি না, আমার খুব দেখতে ইচ্ছে করছে, আমি চলে আসি। তো বলছে না তুমি এসো না। তো বললাম যে না, আমি তো আসলে তোমার বাসার সামনে, তুমি একটু বের হবো, আমি তোমাকে দেখবো, দেখেই চলে যাবো। তো বললাম তুমি কি ঢাকা থেকে এসেছো? হ্যাঁ। তো কোথা থেকে আসবো, আমি তো ঢাকাতেই থাকি। তো আমি এত সুন্দর করে বললাম ওকে বুঝিয়ে, আর বোঝানোর তো কিছু ছিল না। ও এরকম আমার অনেক কিছু করেছে যেটা আসলে কখনো বোঝেনি, সেটা আমার অনেক বেশি খারাপ লাগতো অনেক সময়। ও আমার সাথে তখন দেখা করতে চাইনি, খুব রিকোয়েস্ট করছে, আমার ফ্রেন্ডও সাথে রিকোয়েস্ট করছে যে মেয়েটা এত কষ্ট করে ঢাকা থেকে এসেছে, ও যদি এখন ঢাকায় ফেরে তো ঈদের দিন ফিরতে হবে, তো ওর সাথে একটু দেখা করেন বা এরকম কিছু। তো একটু দেখা করেনি। লাস্টের দিকে আমি যখন চলে যাব, ওই মুহূর্তে আমি খুব কান্না পাচ্ছিল। আর ওর সাথে রিলেশন যখন, মানে তোকে আমি অনেক ভালোবাসি, তো আমার সাথে কিছু করলে আমার খুব কান্না আসতো, মানে এত খারাপ লাগতো, মানে বোঝাতে পারতাম না মানে কেন আমার তো খারাপ লাগছে। তো লাস্ট টাইমে এসে ওর বাইকটা নিয়ে ও বের হলো। তো বের হওয়ার পর আসলে আমি দেখলাম, তো তখন আমি রিক্সায় ছিলাম, আমি আমার ফ্রেন্ড। তো থাকার পরে ও বলছে যে তুমি এখানে কেন এসেছো আমাকে না বলে, এটা সেটা। তো আমি বললাম আমি তো তোমাকে দেখার জন্য এসেছি। মানে আমার পাগলামি গুলো ছিল এই টাইপের, মানে কি বলবো, ওর এই ব্যাপারগুলো আমার এত টাচ করতো। মানে আমি একটা ছেলেকে এত ভালোবাসি যাকে দেখার জন্য আমি ঈদের আগের দিন বাগেরহাট চলে গেছি, বাট সে আমার সাথে দেখা করতে চাচ্ছে না। এই ব্যাপারগুলো না, মানে কিছু বলার নেই। তারপরে আমি সেদিন রাতে আবার বললাম যে ঠিক আছে তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসো, আমি ঢাকা চলে যাবো, একটু পৌঁছে দিয়ে আসো। ও কখনোই বলছে আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারবো না, তুমি একা একাই চলে যাও, একা একা এসেছো আমাকে না বলে একা একাই চলে যাও। তারপর আমি চলে এসেছি। সেদিন রাতে সারা রাত কাঁদতে কাঁদতে এসেছি। সেটা পরের দিন ছিল ঈদ, বাসায় অনেক প্রবলেম হয়েছিল সবকিছু। তো আমার ওইটাই খারাপ লেগেছিল, সেই এই ঈদটাতে আমি মানে নর্মালি নতুন ড্রেস পরার যে ব্যাপারটা বা ঈদ উদযাপিত করার যে ব্যাপারটা থাকে ওটা করিনি। কারণ ওর জন্য আমি অবস্থা একদমই অন্যরকম হয়ে গেছে। আমার কি করা উচিত, কি বলা উচিত, আসলে মাথায় ওইভাবে কিছুই কাজ করছে না। আর রুবেলকে মানে এতটুকুই শুধু মানে বলতে পারি যে ওকে ওর আব্বা আম্মার পরে কেউ যদি ভালোবাসে সেটা আমি, আর আমার থেকে ওকে ভালো কেউ বোঝে না। কারণ ও অনেক কিছু ব্যাপার ওর ফ্যামিলির কাছে হাইড করতো সবকিছু, বাট ওর খারাপ ভালো সবকিছুই আমি জানতাম। আর আমারও কিছু ওর কাছে গোপন কখনোই রাখতাম না। মানে ব্যাপারগুলো মানে মানে একটা ব্যাপার ছিল সবকিছু। আর লাস্টে যখন দেখলাম যে, আর লাস্টের ঘটনা যেটা 1 তারিখে আমি হঠাৎ করে আমাকে বলছে যে তোমার সাথে আমার ব্রেকআপ। তো আমি বললাম যে ব্রেকআপ মানে কি হঠাৎ করে। তখন ও বলে আমার নাম্বারটা ব্লক করে দিল। তাহলে আগের মতো যেটা করে একটু টুকটাক রাগ হলে, তো আমি ওরকম ভেবেছিলাম। তারপর আমাকে আবার কল করে বলে যে আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে সিরিয়াসলি আর কল দিও না। আমি বললাম কেন? তো বললে যে আসলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি ওকে বললাম যে তাহলে এতদিন কি ছিল? তখন ও বলছে যে ছিল ছিল যা ছিল, আমি তোমাকে এখন বিয়ে, তখন ও ড্রাঙ্ক ছিল,
তখন বলছে যে আচ্ছা, ওর মানে কথা, ওর ভাষাটা এরকম ছিল, আমি বলি, তো বললাম যে তুমি কোথায় এখন? তো বললো আমি আমার বাসায় আছি, মাইয়াদেরকে নিয়ে আসি, মদ খাচ্ছি, আর যাই হোক, ড্যাশ ড্যাশ। আমি তখন আমার এত বেশি খারাপ লাগছিল যে মানে যেই মানুষটা আমাকে এত ভালোবাসি, ওর নোংরা চেহারাটা আমার দেখতে হচ্ছে আজকে। তো ওই তখন বাজে হচ্ছে 12:30 রাত, তখন আমি আমার একটা আন্টি বাসায় ছিলাম মিরপুরে। তো ওখান থেকে আমি গেলাম ওর বাসায়। তো ওর বাসায় দারোয়ান যেহেতু আমাকে চিনতো, ঢুকলাম। ঢোকার পরে ও ফার্স্টে দরজা খোলেনি, 2-3 বার নক করার পর খুললো। খোলার পর মানে খুলেই বলছে যে তুমি এখানে কেন? তো আমি বললাম যে আমি এখানে কেন মানে কি, তোমার সাথে কে আছে? তো তখন আমি খুব একটু লাউডলি কথা বলছিলাম, যেহেতু আশেপাশে আরো ফ্যামিলি ছিল। সবাই বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসে কথা বলো। তো ভেতরে আমি যখন জুতাটা খুলতে যাব, তখন দেখি 2টা মেয়ের জুতা। তখন ওটা দেখার পরে মানে আমার মনে হচ্ছিল যে আমি এই পৃথিবীতে আর নেই। আমার মনে হচ্ছে যে ওই আমি, আমাকে কেউ মাটির নিচে মানে গেঁথে দিয়েছে, আমার এরকম মনে হচ্ছিল ওই মুহূর্তটাতে। তো আমি তখন খুব চেঁচামেচি করছিলাম, খুব কান্না হয়েছিল আমার। আর মানে খুব কান্না পাচ্ছিল। ও তখন ওর আরেকটা ফ্রেন্ড ছিল, যদিও ওর যে 2টা ফ্রেন্ডের কথা বলছিল, ওই মেয়ে দুটোর সাথে আরেকটা ফ্রেন্ডের কোনো রিলেশন ছিল না। রুবেলই হচ্ছে ওই 2টো মেয়েকে মোহাম্মদপুর থেকে এনেছিল, জায়গাটা মোহাম্মদপুর থেকে ওই 2জনকে এনেছিল। তো ওরা ছিল রুবেলের বেডরুমে বসেছিল। আমি চেঁচামেচি করাতে আমাকে ওখানে আর যেতে দেয়নি। তো ওর যে একটা ফ্রেন্ড ছিল, উনার নাম ছিল সাব্বির। তো উনার সামনেই রুবেল আমাকে অনেকগুলো থাপ্পড় দেয়। তো তখন আমার এমনিতে অনেক কান্না পাচ্ছিল। ওর পরে আমি ভেতরে গিয়ে দেখলাম যে মদের মানে কি অ্যালকোহলের বোতলগুলো সুন্দর করে সাজানো, সবাই খাচ্ছে। আহ এবং মানে ব্যাপারটা এরকম ছিল যে যে 2টো মেয়ে ছিল, ইভেন রুবেলের যে মানে ব্যাপারটা দেখলাম, আমার কাছে মনে হয়নি যে এখানে পজিটিভ কিছু ছিল ব্যাপারটা। আচ্ছা, সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি সুইসাইড করব, কারণ তখন আমার মাথায় কিছু কাজ করছিল না। পরে ওর যে অ্যালকোহলের যে বোতলটা ছিল, ওটা ভেঙে আমি এখানে হাতে করছিলাম। তো রুবেল ওর একটা ফ্রেন্ড আমাকে বাধা দিল। পরে ওর কিচেনে গিয়ে আমি করতে চাচ্ছিলাম, তখন তখন আমাকে আরো কয়েকটা থাপ্পড় দিল। তখন আমি সেন্সলেস হয়ে যাই। হয়ে যাওয়ার পরে মানে খুব খারাপ লাগছিল। পরে দেখলাম যে রুবেল ও ওই যে 2টো মেয়ে ওর সাথে আরেকটা রুমে আছে। পরে ওটা দেখার পর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখন এটা দেখি। পরে ওর বাসা থেকে আমি চলে আসি, ওরা ওরকমই থাকে। তারপরে মনে হলো যে ওর সাথে আমার ব্রেকআপ করা উচিত। তো আমি ওকে বললাম যে যাই হোক, যতদূর হয়েছে তোমার সাথে আর সম্পর্ক রাখা আসলে আমার সম্ভব না। এটা বলে আমার নিজে অনেক খারাপ লাগছিল। যতই খারাপ লাগছিল, এই নোংরা ব্যাপারগুলো মনে হচ্ছে না কি আসলে ঘৃণা করা উচিত। আর এখানে আরো একটা ব্যাপার ঘটেছিল, যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, যেটার প্রেক্ষিতে আসলে আমার মামলাটা করা। সেই ঘটনাটা আমি এখন বলতে চাচ্ছি না। আর সেই আমি একটু মাঝখানে একটুখানি জায়গা নিব। সেটা কি কেন বলতে চাচ্ছেন না, কিংবা বলার মতো কিনা, বা এটার কি স্পেসিফিক? কারণ অনেকের কনফিউশনের জায়গা থেকে যাবে যে এমন কি ঘটনা যেটা আপনি বলতে চাচ্ছেন না, এবং আপনি মেনশন করলেন যে সেই কারণেই আপনি আসলে মামলাটা করতে চাইলেন, আসলে যে কোনোভাবে বলা সম্ভব ব্যাপারটা কিনা। ব্যাপারটা এরকম, যখন আমি তাকে বলছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হুম হুম এর আগে ভালোবাসার ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপার। হুম হুম যখন আমি ওকে বলছি যে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, তখন ওর আসলে অন্য ধরনের রূপ আমাকে কি করে দেখায়, হুম হুম। এটা তো আসলে মনে হয় যারা শুনছে বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি। তখন আসলে একটা মেয়ের মনের অবস্থা কি হয়, তখন আমি কান্না করে ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমার খুব খারাপ লাগছিল এবং খুব অসুস্থ হয়ে পড়ি। তারপরে বাসায় যাওয়ার 1-2 দিন পর ও আমাকে আবার ফোন করেছে। ফোন করে বলছে যে সরি, এটা সেটা, আবার আগের মতো কান্না করছিল। আমি বলবো আমি নিজেই খারাপ, মানে আমি এতটাই খারাপ, ও আমাকে সামনে যতবারই কান্না করতো ততবারই আমি গলে যেতাম। ইভেন এই এত বড় ঘটনা ঘটার পরও ও কান্না করছে, করে বলছে আচ্ছা যা করেছি ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না, এটা সেটা। তো বললাম আচ্ছা ঠিক আছে, মানে
তখন একটু একটু ইয়ে ভাবে কথা বলছিলাম, যে খুব যে নর্মালি কথা বলছি তা না। ও ফোন করছে, আমারও খারাপ লাগছে, বাট বুঝতে দিচ্ছে না। আবার যখন মনে হচ্ছে যে এই ছেলেটা আমার সাথে এরকম করছে প্রতিনিয়ত মেয়েদের ব্যাপার নিয়ে এটা সেটা। আর মজার ব্যাপার হচ্ছে যে এই মেয়ে দুটোর বাসায় ছিল, ওই মেয়ে দুটোকে চিনি মাত্র 2 দিন। 2 দিন চিনে তার বাসায় রাত 12:30টার সময় সারা রাত স্টে করলো। এই ব্যাপারটা আসলে তো কারো বুঝতে অসুবিধা হয় না যে কেন বা কিভাবে, ব্যাপারটা কত দূর। এই ব্যাপারগুলো মনে হলে মনে হয় যে আসলে না, আমি অনেক বড় ভুল করছি ওর সাথে রিলেশনে থেকে। তারপর ও এমনি অন্য সময় অনেক আজে বাজে কথা বলতো বা সবকিছু মিলে আমি সবকিছু মেনে নিতাম যে আচ্ছা ঠিক আছে, ও ঠিক হবে, মানুষ একটু ডিফারেন্ট থাকে, সব মানুষ যে একদম মার্জিত হবে, ভদ্র হবে, সব গুণ যে থাকবে এমন তো না, কিছু গুণ থাকবে না, বা পারফেক্ট মানুষ তো কখনোই হয় না, মেনে নিতাম। পরেও যখন কান্নাকাটি করে বলতো যে, তখন আমি আচ্ছা ঠিক আছে। তারপরে আবার ও আমার সাথে বাজে বিহেভ শুরু করলো, মানে আমাকে মনে হয়েছে যে আমাকে জাস্ট ও, মানে কি কথাটা এভাবে বলতে চাচ্ছি না, বাট তারপরে আমার মনে হয়েছে যে ও আমার সাথে পুরো 9 মাস একটা প্রেমের একটা মানে ম্যাচ খেললো আসলে, যেখানে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে ও আমাকে এত ভালোবাসে। আর আমার একবারের জন্য, কখনো এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ও আমাকে কখনো আমার সাথে ধোঁকা দিতে পারে। যত অন্যায় করেছে মাফ করে দিয়েছি, বাট তারপর আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে ও আমার সাথে কিছু করবে। কারণ আমার মনে হতো যে এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আর আমি একে এত ভালোবাসি যার জন্য আমি এক কথা সবকিছু করতে পারি, সে আমার সাথে উল্টো পাল্টা কিছু করবে এটা আমার মানে কখনোই মাথায় আসেনি। ঠিক মামলার দিনের ঘটনাগুলো জানতে চাই। মামলা থেকে শুরু করা, আপনি মামলা করার সিদ্ধান্ত নিলেন এবং এখানে আসলে প্রসঙ্গক্রমে আরো অনেক কিছু এসে যায়, সেসব বিষয় নিয়ে আমরা অবশ্যই পরে কথা বলবো। আপনার কাছ থেকে আমরা পুরোটা আগে শুনি। আপনি মামলা করার সিদ্ধান্ত নিলেন ফাইনালি, এবং বলছিলাম যে একদিন আপনি মামলা করতে গিয়েছেন, সেখান থেকে সমঝোতা হ্যাঁ, করে ফিরে আমি আসা। 7 তারিখের দিকে, না 4 তারিখ, আসলে আমার তারিখ টারিখ ওরকম এখন মনে পড়ছে না কিছু। তো মামলা করতে না আমি একটা অভিযোগ করতে গিয়েছিলাম যে ও বিয়ের কথা ছিল, বা আমাদের সাথে 9 মাস যেরকম রিলেশনটা ছিল, কাজ আমি তো আসলে ওইরকম ভাবিনি যে ওর সাথে আমার বিয়ে হবে না বা কিছু একটা, মানে বললাম তো আমরা মানে অলিখিত ভাবে হাজবেন্ড ওয়াইফের মতো করেই ছিলাম। কারণ সবকিছু চিন্তা ভাবনা মানে এখানে ভাবার মানে এক সর্ষে পরিমাণে সুযোগ ছিল না যে ও আমাকে বিয়ে করবে না বা আমার সাথে ও কিছু করতে পারে। সো ওই ব্যাপারটা ছিল না। আর আমিও তখন এমন একটা মোহের মধ্যে ছিলাম, তখন বুঝতে পারছিলাম না যে আমার কোনটা ভুল হচ্ছে বা কোনটা ঠিক আছে। ওর সাথে আমার কিছু হলে আমার এত বেশি ইয়ে লাগতো যে কেউ আমার সাথে ভালো কথা বললেও চরম পর্যায়ে বিরক্ত লাগতো, আর ও আমার সাথে ভালো থাকলে কেউ আমাকে বকা দিলেও আমার লাগতো না। মানে বিষয়টা এরকম ছিল। তো এখন আমার মনে হয় যে পুরোটা একটা ঘোরের মধ্যে ছিলাম। এখানে নিজের কোথায় ভুল হচ্ছে, যতই ভালোবাসি না কেন বা যতই যাই ভাবি না কেন, কোথায় ভুল হচ্ছে এই ব্যাপার আসলে বোঝার মতো ক্ষমতা আমার ওই মুহূর্তে ছিল না। আমি তখন টোটালি একটা ঘোরের মধ্যে ছিলাম। আর লাস্ট টাইমের দিকে যখন এসে এরকম করছে, তখন আমি থানায় একটা অভিযোগ করতে গিয়েছিলাম ফার্স্টে, যে এরকম এরকম ব্যাপার। তো তখন থানা থেকে বিসিবিতে কল করেছিল, দেন ওখান থেকে রুবেল আমাকে ফোন করে বলেছিল যে ও আচ্ছা, তার আগের দিন হচ্ছে আমি যে কারণে গেলাম, তার আগের দিন আমার সাথে রাতের বেলা ফোনে কথা হচ্ছে, তখন আমাকে বলছে যে দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা সেটা, তো আমার জন্য মেয়ে দেখছে, আমি ওই মেয়েকেই বিয়ে করে ফেলবো। তো তখন আসলে আমার মনের অবস্থা খুবই খারাপ হয়েছিল, কারণ এই সমস্ত আসলে আমি শুনতে পারতাম না যে ওর সাথে কোনো মেয়ে রিলেটেড কিছু। তো তখন আমার অনেক খারাপ হয়। তখন ওকে আমি অনেক কিছু বললাম যে দেখো আমার ভালোবাসার মধ্যে তো কোনো প্রবলেম ছিল না, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর তুমি কিসের জন্য কি করছো জানো। ও আমাকে একটা কথাই বলতো, যাই হোক না কেন আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। তো আমি বললাম কেন মেনে নেবে না, আমি ফিল্ম প্রবলেম ছিল, মিডিয়ার প্রবলেম ছিল, আমি ছেড়ে দিয়েছি, এখন কি প্রবলেম। তো বললাম যাই হোক, করতে তো মানে একটা মানুষের অজুহাত ধরার জন্য, বা যদি তাকে ভালো না লাগে বা ভালোবাসাটা না থাকে তখন আসলে অনেক কথা বলা যায়, যার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম। সে কি করে বলে যে এটা কেন করতাম। তো যখন আমাকে ভালোবাসার কথা বলেছে তখন কি তো জেনে শুনেই তো সবকিছুই তো জানতো। এটার উপর ভিত্তি করে আসলে আমি অভিযোগটা করতে যাই। তখন আমাকে ফোন করে বলল যে তুমি কি আমার নামে মামলা করতে গেছো। তো আমি বললাম যে হ্যাঁ, আমি একটা অভিযোগ করতে এসেছি। তখন কিছুক্ষণ পরে দেখলাম কিছু প্লেয়ার আসলো, আসার পর আসলে আমার সাথে ব্যাপারটা মিচল করতে চাচ্ছিল যাতে আমি ওর বিরুদ্ধে মামলা না করি। তো আমি
আম, মামলা যাতে না করি এই জন্য আমাকে খুব বোঝাচ্ছিল। ওখানে অনেক সিনিয়র প্লেয়ার ছিল, তাদের কথা রাখার জন্য। আর রুবেলও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। তো তখন বললাম আচ্ছা ঠিক আছে সবকিছু ফাইন। তারপর আমি মামলাটা আর করিনি, বাট তখন আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমার সাথে যে প্রতারণাটা করলো, যেই খারাপ কাজটা আমার সাথে হয়েছে লাস্ট ডেতে 1 তারিখে, সেটা মাথায় রেখে আমার মনে হচ্ছিল যে না, আমার ওর বিরুদ্ধে কিছু একটা করা উচিত। ভালোবাসাকে প্রশ্রয় দিলে আসলে ওর অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আর আমি একটা মেয়ে হিসাবে, একজন মানুষ হিসাবে আমার সাথে যেটা হচ্ছে, কজ ও, আমি ওকে ভালোবাসি, নিজেকে বোঝানোর জন্য মনে করছি যে ও আমাকে ভালোবাসে শেষের দিকে, কিন্তু ব্যাপারটা এটাই যে ও আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে কখনো একটা মানুষ এরকম করতে পারে না। আর ওর যেহেতু অনেক মেয়েদের সাথে কথা বলতো, তখন আমার মনে হতো হয়তো বা আমাকে ওরকম মনে করতো। তাদের হয়তো বা মানে কি একটু সময়ের জন্য ছিল, আমার ডিউরেশন হয়তো বা একটু বেশি। মানে নিজেকে এতটা লাগতো যে ও আমাকে কেমন ভালোবাসে, যে আমাকে রেখে আমাকে বিয়ের কথা বলে, আবার আরেকটা মেয়েকে বিয়ের কথা বলে। তো এই ব্যাপারগুলো অনেক বেশি খারাপ লাগতো। আর মামলার বিষয়টা হচ্ছে যে পরে ওইটা ওখান থেকে চলে আসলাম, যে আমার যখন বিয়ে করবে তাহলে ওকে তো হ্যারেজ করা আমার কোনো টার্গেট না। আমরা একসাথে থাকতে পারলেই খুশি। তখনও আমার মনে হচ্ছিল যে আমরা একসাথে থাকবো, তখনও মনে হচ্ছিল না যে আমার তখন মনে হচ্ছিল যে ঠিক আছে, ওর একটু প্রবলেম হয়েছে, একটু সম্মানের হয়তো বা একটু লেগেছে, তো আমরা বিয়ের পর হয়তো বা ঠিক হয়ে যাবে একসাথে থাকলে। তখনও সংসার লাইফটা আসলে ডিফারেন্ট, তখনও বুঝবে যে কেমন কি, এটা মনে করেছি। তারপর বের হয়ে যাওয়ার পর পরের দিন নর্মালি কথাবার্তা বলছে, তো আমাকে বলছে যে আমার আরো কিছুদিন টাইম লাগবে আসলে নিজেকে, তুমি যে তোমাকে এটা আমার সম্মানে লেগেছে, আমার আরো কিছুদিন টাইম লাগবে। তো বললাম ঠিক আছে, তোমার যত টাইম লাগার তুমি ঠিক আছে নাও টাইম, আমার প্রবলেম নেই, কিন্তু এমন কিছু করো না, আমার সাথে মিথ্যা বলো না। আমি এখনো বলছি, তুমি যদি আমাকে ভালো না বাসো আমাকে ডিরেক্ট বলো। তো তখনও আমাকে বলছে দেখো আমি যতই ভুল করি না কেন আমি তোমাকেই ভালোবাসি, এই সবকিছু বলছে। লাস্ট ডেতে যেটা হলো, ও আমার সাথে আবার খারাপ বিহেভ শুরু করেছে, এবং তখনও আরেকটা মেয়ের সাথে কথা বলছে। সেটা আমি শিওর যে আরেকটা মেয়ের সাথে কথা বলছে। ইভেন তার 2 দিন পর জানতে পারি ওর বিয়ে ঠিক হয়ে গেছে বাগেরহাটে। বাগেরহাটে একটা মেয়ে, কি একটা জায়গার নাম কি, বটপুর না কি যেন একটা জায়গা আছে ওখানে, গ্রামের দিকে। ওখানে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, যে ওয়ার্ল্ড কাপের পরে সে বিয়ে করে ফেলবে ওর পরের মাসে। ওর ফ্যামিলি দেখে এসেছে না, এঙ্গেজমেন্ট হয়েছে, আমি শিওর না, বাট বিয়ে হবে এটা শিওর। তখন ওকে বললাম, তখন ও আসলে আমাকে এমন কিছু কথা বললো যেটা শুনে আসলে মনে মানে নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছা করে যে আমি আসলে কাকে ভালোবাসি। তখন ব্যাপারটা এরকম ছিল যে ওকে বলছি যে আচ্ছা আমি তো ব্যাপারটা শুনেছি, এটা ঠিক কিনা। তো বললো, তখন আবার কি করেছে, ও তার আগের দিন আমার সাথে দেখা করেছে, করে ও জানতো যে ওর কাছে আমার কাছে ওর কিছু রেকর্ডিং আছে। তো আমি ওটা বলেই রেকর্ড করতাম, কারণ ও আমাকে মাঝামাঝি টাইমে বলতো যে আমাকে বিয়ে করবে না। পরে যদিও বিয়ের কথা এসেছিল, তারপরে তো আসলে আমরা ওভাবে একসাথে মানে বেশি ক্লোজ হই। তো তখন ওকে বলতাম যে তুমি যখন বাইরে থাকবা বা আহ, যখন বিজি থাকবো আমি তোমার কথাগুলো শুনবো, আমি এই জন্য তোমার কথাগুলো রেকর্ড করবো। তো ওর কোনো প্রবলেম ছিল না, করতাম। এবং ও জানতো যে করতাম। তো ওই রেকর্ড গুলো ডিলিট করে। ইভেন ওর সাথে আমার কিছু ছবি ছিল, ও ছবিগুলো ডিলিট করে। মানে ওর সাথে মেসেজ গুলোও ডিলিট করে। মানে ও 2টো নাম্বারে আমার সাথে 3টা নাম্বারে কথা হতো, 2টো নাম্বারে বেশি। তো একটা নাম্বার থেকে সব মেসেজ ডিলিট করে, ভাইবারে হোয়াটসঅ্যাপে যত কথা ছিল সব ডিলিট করে। কিন্তু আমার সাথে সেদিন দেখা করে মামলা করে আগের দিন বিকাল বেলা খুব সুন্দর করে। এবং ডিলিট করার পরেও আমাকে খুব বাজে বাজে কথা বললো, যে দেখো, ও আমাকে বলছে যে দেখো সিরিয়াসলি তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তো আমি ওকে বললাম যে তুমি সকালে একরকম বিকালে একরকম, তুমি আমার লাইফটা নিয়ে তো ভাবে খেলতে পারো না। তুমি আমার সাথে তাহলে 9 মাস আমার সাথে কি ছিল? তো তখন বলছে 9 মাস আমার সাথে আমার কিছুই ছিল না। তখন আসলে এত খারাপ লাগছিল যে আমি মানে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, আমি কি শুনছি। পরে আমাকে বলছে তুমি মামলা করবা, করো, তুমি মামলা করে কিছুই করতে পারবা না। আমার প্রশাসনের অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে, তোমার সাথে কয়জন আছে? তোমার সাথে কেউ নেই। তুমি মানে তুই তোকারি করে অনেক বাজে গালাগাল করেছে, যেটা তো বলা সম্ভব না। বাজে গালাগাল করে বলছে যে
এটা সেটা অনেক কিছু বলছে, তো কোনো কিছু সম্ভব না। তোমাকে বিয়ের কথা বলছে, তো এখন আমার পক্ষে বিয়ে সম্ভব না। ফ্যামিলি যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। তখন আমি তো বললাম যে তোমার ফ্যামিলির কথা যদি এত শুনবে, তো আমাকে তাহলে তোমার আব্বা আম্মার কসম কেটে, আজানের সময় কসম কেটে কেন বললে যে তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না? তো একটা মানুষ, একজন মুসলমান মানুষ যদি আজানের সময় কসম কেটে বলে, বা খাবার সামনে রেখে, বা নিজের বাবা মায়ের কসম কেটে বলে, তখন তো আসলে অবিশ্বাসের কোনো জায়গা থাকে না। আর ও আমাকে সবসময় এমন করেই বোঝাতো যে আমি বিশ্বাস করতে বাধ্য যে ও মানে দুনিয়া উল্টে গেলেও ও আমার সাথে কখনো দুই নম্বরই করবে না। আমি এটা বিশ্বাস করতে বাধ্য করতো আমাকে। এমন এমন কথা বলতো, এমন এমন বিহেভ করতো। তো ওই ব্যাপারগুলো আসলে বেশি প্রবলেম হয়েছে আমার লাইফে, কারণ ওই বিষয়গুলো না ঘটালে হয়তো ওকে আমি এত ভালোবাসতাম না, আর নিজে এত কষ্টও পেতে হতো না। পর লাস্ট দিন ও এভাবে আমাকে বললো, বলার পর আমি বাসায় চলে আসলাম, এবং সেদিন রাতে বেলা আমাকে আবার কল করেছে। কল করে বলছে যে, আমি ওকে বললাম যে আচ্ছা রুবেল, তুমি আমাকে যা যা বললে আজকে, এগুলো কি সব কি সত্যি মন থেকে বলেছো? তো বললে হ্যাঁ। তুমি কি এখনো বুঝতে পারছো না যে মন থেকে বলছি কিনা? আমি তোমাকে এখন ভালোবাসি না। আর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এটা বলো যে তুমি আমাকে কখনো সত্যি ভালোবেসেছিলে কি? তখন বলছে না, আমি তোমাকে কখনো সত্যি ভালোবাসিনি, তোমার সাথে আমি কখনো কোনো রিলেশনই ছিল না। এখন তোর যা খুশি তুই করতে পারিস, মামলা করে কিছু করতে পারবি না। আমার মামলা আমি বিভিন্ন লোকজনকে দিয়ে আমি জিতে যাবো, দেন তারপরে তোমার নামে 1 কোটি টাকা মানহানি মামলা দেবো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে লাস্ট কথা। এবং তারপর আপনি মামলাটি করলেন। হ্যাঁ, এই মামলা করার ঘটনাটা জানতে চাই, যে আপনি মামলা করলেন ফাইনালি, এবং সেই আমি সময় এখানে একটা কথা বলি, আমি কিন্তু মামলার করার এই ইস্যুগুলো তো আছেই। ও আমার সাথে 9 মাস আমার সাথে যেই ব্যাপারটা করেছে, আমি ডিরেক্ট কিছু বলতে চাচ্ছি না। মানে মানে এক কথায় কি, মানে আমি ওকে ভালোবাসায় আমি পুরো মানে সবকিছু ওকে ছাড়া কিছুই দেখতাম না। ও আমাকে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। আর কখনো এটাই ভাবতে পারিনি যে কখনো ওর সাথে আমার বিয়ে হবে না, বা কখনো আমি আরো আলাদা হয়ে যাব, বা আমাদের রিলেশন থাকবে না, এটা আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি। আর এই জন্যই আসলে আমাদের রিলেশনটা মানে গ্রো আপটা করেছে। এবং আমার সাথে ওর রিলেশন একদমই অন্যরকম ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই জন্য আমরা মানে বললাম না, অলিখিত ভাবে হাজবেন্ড ওয়াইফের মতো ছিলাম। মানে ও মানে কি বলবো, ওইরকমই ছিল যে আমি ওকে আমার নিজে ওর বউ ভাবতাম, আর ও আমাকে মাঝে মাঝে বউ বলে ডাকতো। আবার মানে আমি নিজেকে বউই ভাবতাম, যে আমি ওর ওয়াইফ, এবং ওর সব কথাই শুনতাম। কোনো কথারই বাইরে কখনোই যেতাম না, মানে একদমই সবকিছু। আর ইভেন আমি অনেক সময় বাসায় মিথ্যা কথা বলেও ওর কথা শুনেছি।